সোমেন্সার পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের আরো একটি বিষয় আলোচনা করব, সেটি হলো যে তোমাদের দশম শ্রেণীতে অলরেডি আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে আলোচনা করে এসেছি। তো এই লম্ববৃত্তাকার চোঙে আমাদের 12 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই সমাধান করে এসেছি দুটি পৃথক পৃথক ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা 13 থেকে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে 13 থেকে 18 পর্যন্ত সেগুলো সমাধান করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা এই লম্ববৃত্তাকার চোঙ ফর্মুলাগুলো জানবার জন্য আবারও বলছি, ভিডিও 1 এ এই লম্ববৃত্তাকার চোঙের যে ভিডিও 1 রয়েছে সেখানে কিন্তু এই চোঙ সংক্রান্ত যে ফর্মুলা বা সূত্রগুলো রয়েছে সেগুলো আলোচনা করা আছে। তোমরা চাইলে ওগুলো কিন্তু একটু স্মরণ করবার জন্য তোমরা ওগুলো একটু দেখে নেবে, ওই ভিডিও 1টা একটু দেখে নেবে। যাই হোক, তো 13 দাগে যে গাণিতিক সমস্যা তোমাদের বইয়ে কোষা থেকে 8-এর 147 পাতায় 13 দাগের যে গাণিতিক সমস্যা রয়েছে আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। তো 13 দাগের যে অঙ্কটি তোমাদের রয়েছে, দেখো বলা হচ্ছে যে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাস হচ্ছে 30 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, পাইপটি দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমি 2.25 হিসেবে পাইপটির সমগ্রতল আলকাতরার প্রলেপ দিতে কত খরচা পড়বে। এখন এই যে দুই মুখ খোলা ফাঁপা যে নল হয়ে থাকে তার সমগ্রতলের ক্ষেত্রফলের কিন্তু একটা ফর্মুলা রয়েছে, তো আমরা সেটা এখানে ইউজ করব। কিন্তু আগে দেখো যে এই মুখের যে মানে মাপগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ব্যাস দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের ওইগুলোকে ব্যাসার্ধে কনভার্ট করে দিতে হবে। তো 13 দাগে দেখো আমি লিখবো যে লম্ববৃত্তাকার পাইপের মুখের বহিঃব্যাস দেওয়া আছে, তো আমি লিখবো পাইপের মুখের বহিঃব্যাস, পাইপের মুখের বহিঃব্যাস। তো পাইপের মুখের বহিঃব্যাস সেটা আমরা লিখবো কি, যে পাইপের মুখের বহিঃব্যাস, পাইপের মুখের বহিঃব্যাস। হ্যাঁ, তো পাইপের মুখের বহিঃব্যাসটা তো দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে হচ্ছে কি 30 সেমি, বহিঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি, তাহলে 30 সেমি, তাহলে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আমরা লিখবো কি বহিঃব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ যেটা সেটা তাহলে কত হবে, এর অর্ধেক হবে, তাহলে 30/2, দ্যাট ইজ হচ্ছে 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 সেমি, অর্থাৎ এর অর্ধেক হবে, তাহলে 15 সেমি। তো আমাদের এই যে খরচটা দেখো ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে আমি এটাকে ডেসিমিটার নিয়ে চলে যাবো, তাহলে 15/10 ডেসিমি, দ্যাট ইজ এইটা হয়ে যাবে আমাদের 1 মিটার, ডেসিমিটার সেন্টিমিটার, 1.5 ডেসিমিটার, কারণ খরচগুলো ডেসিমিটারে দেওয়া আছে সেই জন্য আমরা এটাকে ডেসিমিটার নিচ্ছি। তাহলে এবার হচ্ছে পাইপের মুখের অন্তঃব্যাস, দেখো অন্তঃব্যাস কি দেওয়া আছে, তো অন্তঃব্যাসটা দেওয়া আছে, দেখো অন্তঃব্যাসটা তোমাদের এখানে দেওয়া আছে দেখবে 26 সেমি, ঠিক আছে অন্তঃব্যাস। তো 26 সেমি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সেটা লিখে নিলাম 26 সেমি। তো ব্যাসার্ধ তাহলে কত হবে, অন্তঃব্যাসার্ধ এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 26/2, দ্যাট ইজ হচ্ছে 13 সেমি। তো আমরা যদি এটাকে ডেসিমিটার নিয়ে যাই তাহলে 13/10 কি হবে ডেসিমি, তাহলে এটা তৈরি হবে কি 1.3 ডেসিমিটার, অর্থাৎ 1.3 ডেসিমি এর অন্তঃব্যাসের দৈর্ঘ্য। এখন এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো পাইপটির দৈর্ঘ্য, মানে পাইপটির আমরা এখানে উচ্চতা লিখতে পারবো, পাইপটির উচ্চতা, তাহলে পাইপটির উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলি না কেন, উচ্চতা এইচ মানে কত, এইচ মানে এখানে দেওয়া আছে 14.7 মিটার, 14.7 মিটার। তো এটাকে যদি আমরা ডেসিমিটার নিয়ে যাই 10 দিয়ে গুণ হবে, তাহলে 14.7 × 10 ডেসিমিটার, মিটারের পরে যেহেতু ডেসিমিটার আছে সমান হচ্ছে 147 ডেসিমিটার, অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম 147 ডেসিমিটার হচ্ছে এই পাইপটার দৈর্ঘ্য বা লেন্থটা। তো এখন এই যে দুই মুখ খোলা ফাঁপা পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল সেটা আমরা লিখব দুই মুখ খোলা ফাঁপা পাইপের দুই মুখ খোলা ফাঁপা পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল, পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, দুই মুখ খোলা ফাঁপা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এর সূত্র তোমরা জানো, যেহেতু এর দুটো তল থাকে, একটা ভিতরের তল একটা বাইরের তল, তাহলে এর বক্রতলটার ক্ষেত্র হবে 2πr1 + r2 × h, এটা হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল। আর এর যে মুখগুলো আছে সেগুলো বৃত্তাকার, যদি আমি ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই তাহলে এরকম ছবিটা হবে। তো জাস্ট আমি এই এক দিকটা এঁকে দেখালাম,
তো আমরা এই জায়গাটা একটু বড় না করলে আমাদের অসুবিধা হবে, তো সেই জন্য আমি একটু এখানটা একটু বড় করে নিচ্ছি। তো এর দেখো এইটুকুনটা হচ্ছে আমাদের আর, তাহলে এটা হচ্ছে আমাদের আর, আর ধরো 2, আর এই বাইরেরটা আমি ধরে নিচ্ছি R1। বাইরের ব্যাসার্ধ মানে এইখান থেকে জাস্ট এইখান অব্দি যে ব্যাসার্ধ সেটাকে আমি কি ধরে নিচ্ছি R1। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে R1 R2, আর এইটা তো তোমরা দেখতেই পাচ্ছ এইচ, এর এইচ কিন্তু দু ক্ষেত্রে আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটার ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে যে আমাদের কিন্তু সেখানে এই ভিতরের এই এই তলটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 2πr1 এইচ, আর এর যে এই তলটা ক্ষেত্রফল 2πr2h, 2πr2h। তাহলে বোঝা গেল 2πr1h আর 2πr2h। এটা হচ্ছে এই বাইরের তলটা হচ্ছে 2πr1h আর এখানে 2πr2h। তো এই দুটো যোগ করতে হবে, যেহেতু এটা ফাঁপা, তাহলে বক্রতলগুলো পেয়ে গেলাম। আর বৃত্তাকার তলগুলো দেখো এই জায়গাটা একটা বলা আকৃতি আছে, তো সেই জন্য এখানটা হবে, তো এরকম বৃত্তাকার তল যেহেতু দুটো আছে, তো আমাদের নিচে আর উপরের জন্য সেটা হবে পাই আর স্কোয়ার, 2πr1 স্কোয়ার আর r2 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে r1টা বড়, তাহলে r1 স্কোয়ার মাইনাস কি হবে r2 স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানটার ক্ষেত্রফল হচ্ছে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তো এরকম দুটো তল থাকার জন্য তাহলে এটা হবে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তো এই পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার হচ্ছে এই যে একটা, এই যে বৃত্তাকার এই জায়গাটা এর ক্ষেত্রফল, মানে বলয়টা এরকম দুটো আছে, একটা উপরে আছে একটা নিচে আছে, সেই জন্য এটা দুই দ্বিগুণ। তো এবার যথারীতি আমরা এখানে এই মানগুলো বসিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের এখানে এই সমতলের ক্ষেত্রফলটা চলে আসে। তো আমরা এখান থেকে দেখো কি কি কমন নিতে পারি। তো 2π আমরা কমন নিয়ে নিচ্ছি, নিলে এখানে চলে আসবে r1 প্লাস r2, আর এখানে আমাদের এর সাথে আছে কি h, তাহলে h আমি রেখে দিচ্ছি। আর এখান থেকে আমাদের চলে আসবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার। তো এটাকে আমি লিখছি r1 প্লাস r2 আর লিখছি r1 মাইনাস r2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্ম্যাট। তাহলে এরপরে আমরা যে কাজটা করব, 2π এখানে r1 প্লাস r2 এটা কমন নিয়ে নেবো। দেখো r1 প্লাস r2 যদি কমন নিয়ে নিই, তাহলে এই জায়গাটায় আমাদের পড়ে থাকবে শুধু h, আর এখানে আমাদের পড়ে থাকবে r1 মাইনাস r2। এইটা কিন্তু আমাদের এখানে পড়ে থাকবে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, r1 প্লাস r2 কমন নিচ্ছি। তো এখানে আমরা বসিয়ে দেবো 2π এর মান হচ্ছে 22/7, আর দেখো এই r1 প্লাস r2, দ্যাট ইজ r1 মানে আমাদের যেটা বহিঃ ব্যাসার্ধ, তো বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 1.3। তাহলে আমরা এই জায়গায় লিখবো 1.5 প্লাস 1.3। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো সব ডেসিমিটারে আসছে। আর এখানে দেখো এইচ আছে, তো এইচ আমাদের এখানে কত আছে 147, তাহলে 147, আর r1 মাইনাস r2 তার মানে হচ্ছে 1.5 মাইনাস 1.3। দেখো এখানে কিন্তু ক্যালকুলেশনটা আমাদের অনেক ছোট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করবো, 2 ইন্টু পায়ের মান 22/7 রেখে দিলাম। আচ্ছা এখানটা দেখো 15 আর 13 গুণ করলে, যোগ করলে কত হবে 28, মানে 2.8 চলে এলো। ঠিক আছে, আর এখানে দেখো 147, আর তার সাথে আমরা যদি 1.5 থেকে 1.3 বিয়োগ দিই তাহলে 0.2 আসে, 0.2 আসে। তাহলে এখানে 147 পয়েন্ট কত হবে, 147.2 চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দু ঘর দশমিকটা উঠবে, তাহলে নিচে কত চলে আসবে 100 চলে আসবে, নিচে আমাদের 100 চলে আসবে। তো নিচে আমাদের এখানে কত চলে আসবে 100 চলে আসবে। তো এরপরে আমরা যদি এটাকে একেবারে কেটে দিই তাহলে আমাদের 4 7 28। তো নিচে আমি এই 100টা কাটছি না, যেরকম আছে রেখে দিচ্ছি, তাহলে আমাদের এই রাশিমালাটা চলে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কিন্তু প্রতি বর্গ ডেসিমিতে কত খরচ সেটা কিন্তু, তো প্রতি বর্গ ডেসিমিতে আমাদের এখানে খরচ দেওয়া আছে 2.25 টাকা হিসেবে খরচ হয়েছে। তাহলে এখানে দেখছি দেখো প্রতি বর্গ ডেসিমিতে 2.25 টাকা হিসাবে খরচ কত হবে, খরচ হবে না আমাদের এখানে টোটাল যে এরিয়া বা ভলিউম সেটা আসছে 2 ইন্টু 22 ইন্টু এখানে 4 এসছে, আর এখানে আমাদের এসছে 1472, তাহলে ইন্টু 1472। ঠিক আছে, 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 1472, আর নিচে কত লিখবো, নিচে আমরা লিখে দেবো 100। অর্থাৎ আমাদের এখানে
চলে এলো কত, এটা 100 চলে আসবে। তো এই 100 এলো, আর এখানে আমাদের যেহেতু এত বর্গমিটার অঙ্ক করতে হবে বা আলকাতরা দিতে হবে, এবং সেটা প্রতি বর্গ ডেসিমিতে খরচ হচ্ছে 2.25, তাহলে 2.25 দিয়ে এটা গুণ হবে। তো আমি এখানে দশমিক তুলে দেবো, দিলে আমাদের এখানে চলে আসবে কত, 100 চলে আসবে। তো এখন আমাদের এটাকে আমরা চাইলে এখানে 100 দিয়ে কাটাকাটি করতে পারি, কিন্তু আমি এটাকে তোমাদেরকে বলবো যে কাটাকাটি না করে এটাকে তোমরা গুণ করে নেবে, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের আর সুবিধা হবে যদি কোনো শূন্য টূন্য আসে, বা তোমরা চাইলে একটুখানি কাটাকাটি করতে পারো। 225 আছে, তো আমরা যদি 25 দিয়ে এটা কাটি, 9×25 225, আর আমরা এটাকে কাটলে হচ্ছে 4×25 কত, 100, 4×25 100, আর 9×25 225, 4 দিয়ে এই 4 আর এই 4 কেটে যাবে। ঠিক আছে, তো আর ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ কি আমরা যদি কাটাকাটি 2 দিয়ে কাটলে এটা দেখো 50 আসবে, তারপরে 5 দিয়ে আর কাটা যাবে না, তাহলে আমাদের এটা অসুবিধাই হবে। তো আমরা আর কাটাকাটি করছি না, জাস্ট গুণ করে নিচ্ছি। তো আমাদের গুণ করলে দেখো 2 আছে, 22 আছে, আর 1472 আছে, আর 9 আছে। তো আমরা 2 দিয়ে 22কে গুণ করলে হচ্ছে কত আসছে, 122 দুগুণে 44, 44 দিয়ে আমরা এই 1472কে গুণ করবো, তাহলে 1472 ইন্টু 44, 1472কে আমরা এই যে 1472কে 44 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে, 4 দুগুণে 8, হ্যাঁ, তারপরে আসছে 4 7 28 8, 4 দুগুণে 8, 4 7 28 8, 4 14 56, 57 58, ঠিক আছে। তো 4 দুগুণে 8, 4 7 28 8, ঠিক আছে, আর 4 14 56, 57 58, ঠিক আছে। নেক্সট আর গুণ করার দরকার নেই, কারণ কি আমাদের এইটা দিয়ে বসে যাবে। তো এটা দিয়ে বসে যাওয়া মানে হচ্ছে 5888, তাহলে আমাদের টোটাল এখানে আসছে 8, 18 16 6, 18 16 17 7, 8 5 13, 13 1 14 4, আর এটা হচ্ছে 6, এটা দেখুন 8 18 16 6, 18 16 17 7, আর এটা হচ্ছে 8 5 13 14 4, 5 6, 6 4 7। একে আবার আমাদের গুণ করতে হবে কত দিয়ে, 9 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের এটা 9 দিয়ে গুণ করলে কিন্তু চলে আসবে। তো আমি 9 দিয়ে ডাইরেক্টলি গুণ করে বসে দিচ্ছি। দেখো 6 9 54 4, 6 9 সরি 8 9 72 2 আসবে। এই যে 8 আর 9, তার মানে 8 9 72 2, আচ্ছা 6 9 54, 54 আর সাথে কত হচ্ছে, 54 আর সাথে হচ্ছে 61, ঠিক আছে। 61 হচ্ছে 1 এলো, আচ্ছা দশমিকটা দশমিক এখন নেই, তারপর হচ্ছে 61 1 এলো, আমাদের হচ্ছে 7 9 63, 63 আর 6, 63 আর 6 হচ্ছে 69 9, আর এখানে আমাদের আসছে কত, 4 9 36, 36 36 আর হচ্ছে 6, 6 36 আর 6 42 2 হাতে 4 রয়েছে, আর এদিকে আসছে 5 9, আমাদের কত আসছে, এটা হচ্ছে 6 9 54, 54 54 আর 5, 54 আর 5 হচ্ছে 59, 54 আর 5 হচ্ছে 59, ঠিক আছে। কোনটা একবার দেখে নেবে। 8 9 72 2, 6 9 54, 54 আর সাথে হচ্ছে 61 1, আর এখানে হচ্ছে 7 9 63 আর 6 69 9, আর 4 9 36 আর 6 42 2, এবং 6 9 54, 54 আর আমাদের হাতে ছিল কত, 54 আর হাতে আমাদের ছিল 5, ঠিক আছে। তাহলে 54 আর 5 হচ্ছে 59, তো আমাদের এটা বাই কত আছে এখানে 100। তো এটা বাই 100, তো 100 মানে আমরা বুঝতেই পারছি দশমিকটা খালি জাস্ট দুবার হয়ে যাবে, 5929, ঠিক আছে, 5929.12 টাকা, অর্থাৎ আমাদের এর সমগ্র তলটা, এই ফাঁপা চলটা সমগ্র তলটা রং করতে আমাদের খরচ হবে, এখানে আসছে আমাদের কত, 5929.12 টাকা, 5929.12 টাকা, ঠিক আছে, বা 12 পয়সা বলতে পারি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। তো আমরা নেক্সট পরবর্তী যে 13 14 দাগে যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইটা তোমাদের এখানে এইটা এই জায়গায় গুণটা দেখো, 6 9 54, এই জায়গায় এই যে আমরা করছি, তাহলে 36 36 হচ্ছে 42 হচ্ছে আমাদের এখানে 2, আর এখানে দেখো 6 9 54 হাতে 4 থাকে, 54 আর 4 এটা খালি 58 হবে, ঠিক আছে, 54 আর 4 58, তাহলে এইটা আমাদের খালি 8 হবে, অর্থাৎ 5829.1 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 5829.12 টাকা, এটাই হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর। নেক্সট আমরা 14 দাগের গাণিতিক সমস্যায় আসছি। আচ্ছা, নেক্সট আমরা এখানে তোমাদের বইয়ে যে
14 দাগের যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করছি। তো আমি অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি। দেখো, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে, দেখো অন্তর্ব্যাস দেওয়া আছে, বহিঃব্যাসটা বার করতে হবে। তো বহিঃব্যাসটা আমি আর ধরবো, তাহলে ধরি চোঙটি, এগুলো ডেসিমিটারে দেওয়া আছে, তো আমরা ডেসিমিটারে নিয়ে গিয়ে করছি। তাহলে চোঙটি হচ্ছে বহিঃব্যাস। চোঙটির বহিঃব্যাসটা আমরা ধরে নিচ্ছি যে চোঙটির এখানে বহিঃব্যাস বলেছে, বহিঃব্যাস সমান হচ্ছে কত? বহিঃব্যাসটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এখানে আর ডেসিমি, ছোট হাতের আর ডেসিমিটার। এটা আমরা চোঙটার বহিঃব্যাসটাকে ধরে নিলাম। এবার আমরা চলে আসবো যে চোঙটির বহিঃব্যাস, আচ্ছা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে আমাদের আর অসুবিধা হবে না। তাহলে এটা বহিঃব্যাসার্ধ কি ধরে নিলাম? আর ডেসিমি। তাহলে যেটা পাবো তার ডবল করে দেবো। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসবো কি, যে চোঙটির আমাদের অন্তঃব্যাসটা দেওয়া আছে। দেখো চোঙটির ফাঁপা চোঙ, এটা কিন্তু মনে রাখবে, ফাঁপা চোঙ। তাহলে ফাঁপা চোঙটির অন্তঃব্যাসটা দেওয়া আছে, কিন্তু এটা তোমরা মাথায় রাখবে, কিন্তু অন্তঃব্যাস দেওয়া আছে। তাহলে অন্তঃব্যাসটা কত দেওয়া আছে এখানে? 4.6 ডেসিমি। তাহলে 4.6 ডেসিমি এটা হচ্ছে অন্তঃব্যাস। তাহলে এখানে লিখে দিচ্ছি 4.6 ডেসিমিটার। তো এখানে আমরা অন্তঃব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে অন্তঃব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে না, এর অর্ধেক হবে 4.6/2, তার মানে 2 দুগুণে 4.3, ঠিক আছে, মানে 2.3 ডেসিমিটার এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। ভালো। তো এরপরে উচ্চতাও দেওয়া আছে। দেখো উচ্চতা হচ্ছে 2.8 মিটার। তাহলে আমরা লিখে নিচ্ছি উচ্চতা কত দেওয়া আছে? 2.8 মিটার। তো সেটা লিখে নাও, উচ্চতা সমান 2.8 মিটার। তো এই মিটারটাকে আমরা ডেসিমিটার নিয়ে চলে যাব। তো আমাদের 2.8 মিটার, তার 2.8 ইন্টু আমাদের কত হবে? 10। 2.8 ইন্টু 10, তার মানে আমাদের চলে আসবে 28 ডেসিমিটার। এটা হচ্ছে উচ্চতাটা যখন আমি ডেসিমিটার দিই। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা চলে আসবো যে চোঙের আয়তনটা আমাদের বার করতে হবে। তো ফাঁপা চোঙের আয়তন, দুই মুখ খোলা ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন। তো ফাঁপা চোঙের আয়তনের সূত্র তোমরা জানো। ফাঁপা চোঙের আয়তন এমনি চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কয়ার এইচ হয়। তো এখানে যেহেতু দুটো ব্যাসার্ধ, তাহলে এখানে হবে, আমি এটা R1 ধরে নিচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের R1 হিসেবে এটাকে আমরা ডাউন করলে, কারণ বাইরের ব্যাসার্ধটাকে আমরা সবসময় কি ধরি? R1 ধরি। তাহলে আমাদের সুবিধা হয় সূত্রটার সঙ্গে মিলে। তাহলে R1 যদি ধরি, তাহলে এটা আমাদের সূত্র অনুযায়ী তাহলে কি হবে? পাই কি হবে? R1 স্কয়ার এবং R2 স্কয়ার এইচ হবে। তাহলে পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু এইচ। এটাই হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের সূত্র। তো এখানে আমাদের পাইটা আমরা রেখে দিতে পারি। তো পাইটা যদি বসিয়েও দিই, তাহলে পাইয়ের মান কত হবে? 22/7। R1 স্কয়ার এর মান আমাদের জানা নেই, তাহলে R1 স্কয়ারটা আমি রেখে দেবো, কারণ বহিঃব্যাসটা আমরা বার করবো। R2 স্কয়ার মানে কত? তাহলে R2 স্কয়ার মানে হচ্ছে 2. এই যে দেওয়া আছে 2.3 ডেসিমি হবে। আচ্ছা, এটা 4.6 ডেসিমিটার দেওয়া ছিল, তার থেকে এটা আসছে 2.3। তাহলে আমরা একটা কাজ করছি যে এইখানে আমরা কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট নিচ্ছি, যাই হোক থার্ড ব্র্যাকেট নিচ্ছি আমি। তাহলে এখানে লিখবো 2.3, তারপরে লিখবো হোল স্কয়ার ইন্টু এইচটা কিন্তু দেওয়া আছে, এইচটা আমাদের দেওয়া আছে 28, ঠিক আছে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের কাজ হচ্ছে যে এইটাকে, এদের যে ভলিউম বা আয়তন দেওয়া আছে 84.48 ঘন ডেসিমি। তাহলে আমরা শর্ট টার্ম অনুযায়ী, আচ্ছা এটা কিন্তু এককটা কিসের হবে? ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে আমরা শর্ট টার্ম অনুযায়ী কি লিখবো? শর্ট টার্ম অনুযায়ী আমরা লিখবো যে এই যে 22/7 ইন্টু R1 স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার ইন্টু 28 মানে হচ্ছে 84.84, ঠিক আছে। 84 আমাদের এখানে দেওয়া আছে, এটা 4H, 84.4H, তাহলে 4H এটা লিখে নাও 4H। তো আমরা প্রথমে যেটা করব যে এখানে এই যে R1 স্কয়ার যেটা আছে এটাকে রেখে দেবো। তাহলে R1 স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের আসছে কত?
84.48, এইখানে 7টা যাবে উপরে, 7টা উপরে চলে যাবে, আর নিচে আমাদের আসবে কত, নিচে আসবে দেখো 22 আসবে, আর এই 28টা আসবে, 22 ইন্টু 28, তারপর 22 এলো আর 28 এলো, 7টা উপরে চলে যাবে। তো দশমিকটা আমরা তুলে দেবো, তুললে এখানে আমাদের চলে আসবে কত, 100 চলে আসবে। তো এবার আমরা একটা কাজ করি, যে যতটুকু কাটাকাটি করা যায়, দেখো এখানে এটা তাহলে 4 সাথে কত হবে, 28 আসবে। আর কি করা যেতে পারে, এটাকে আমরা 11 দিয়ে যদি কাটি, তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, সেটাকে 11 দিয়ে কাটা যেতে পারে, দেখি কতটা কি করা যায়। তো 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 7 11 77, 77 আর কত 84, 77 আর 7 84, ঠিক আছে। 74 আসছে, 74 6 11 66, 66 আর কত 74, ঠিক আছে। 74 66, 66 আর 8 74, তাহলে 8 11 88। তা আমাদের এটা 11 দিয়ে কেটে গেল, 22 এলো। তাহলে এরপরে আমরা একেবারে ডাইরেক্টলি এই 4 দুগুণে 8, 8 দিয়ে দেখা যাচ্ছে এটা কাটা যায় কিনা, আমরা কেটে দেবো। 8 দিয়ে যদি কাটি, দেখো এটা 8 দিয়ে কাটলে কত আসবে, 8 9 72, 72, হ্যাঁ কেটে যাবে, তাহলে একবারে কেটে দিচ্ছি। 8 দিয়ে কাটলে হচ্ছে 8 9 72, 72, আর এখানে 72 আর 4 হচ্ছে 76, আর হচ্ছে 6 আসছে 48, ঠিক আছে। তাহলে 96 আসবে। যদি 4 দুগুণে 8 দিয়ে কাটি, তাহলে আমাদের 8 9 72 73 74 75 76, এখানে 48 আসছে, 6 48, মানে 96 আসছে। তো 100 দিয়ে ভাগ করলে 0.96 হবে, 100 দিয়ে ভাগ করলে। আর তো কিছু করার নেই। তাহলে এরপরে এটাকে আমরা R1 স্কোয়ার রেখে দেবো। আচ্ছা, এখানে এই 2.3 তার হোল স্কোয়ার, মানে 23 গুণ করলে কত হয় দেখি, 23 গুণ করলে হচ্ছে 69, আর এখানে 23 দুগুণে হচ্ছে আমাদের 46, 23 3 23 হচ্ছে 3 3 9 3 6, 3 6 আর 2 4, তাহলে হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 6 আর 6 12 2 5, 9 6 6 12 2 4 5, 529। এবার দশমিক যদি 5.29, তাহলে এখানে আসবে 5 পয়েন্ট, আমাদের মাইনাস দেবো, দিয়ে লিখবো 5 পয়েন্ট, আমাদের আসছে এটা 29, 5.29 আসছে এটা। আর এটা যদি 96 কে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 0 পয়েন্ট কত আসছে, 0.96 চলে আসছে, 0.96। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বা দিয়ে R1 স্কোয়ার ইকুয়াল টু, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5.29 প্লাস 0.96। তো এই 0.96, তাহলে 5.29, তাই তো, এর সাথে যোগ হবে 0.96, তাহলে হবে 9 6 15 5, আচ্ছা 9 6 15 5, 9 2 11, 1 12 2, 5 1 6, তো 6.25। তাহলে এখানটায় আমরা লিখবো R সমান √6.25, এইগুলো যোগ করে আসছে। এই দশমিকটা তুলে দিলে এটা কত আসবে, 100 আসবে। তাহলে এবার এদের বর্গমূল করলে 625-এর বর্গমূল 25 হয়, আর 100-এর বর্গমূল কত হয়, 10 হয়। তাহলে এটাকে ভাগ করলে কত আসবে, 2.5। অর্থাৎ আমাদের এই যে R এর মানটা, R1 এর মানটা কত চলে এলো, 2.5, কিন্তু আমাদের চেয়েছে বহিঃ ব্যাসার্ধ। তাহলে আমি লিখবো যে বহিঃ ব্যাস চেয়েছে, তাহলে বহিঃ ব্যাস ইকুয়াল টু 2.5 ইন্টু 2, তো এটা হয়ে যাবে 5 ডেসিমিল। অর্থাৎ বহিঃ ব্যাসের দৈর্ঘ্য আমাদের কত দাঁড়িয়ে যাবে, 5 ডেসিমিল। বহিঃ ব্যাসটা যেহেতু বহিঃ ব্যাসার্ধটা বেরিয়েছে 2.5, তো সুতরাং বহিঃ ব্যাসটা হবে 2.5 ইন্টু 2, মানে হচ্ছে 5 ডেসিমিল। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। নেক্সট আমরা 15 দাগের যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করছি। নেক্সট আমরা তোমাদের বইয়ে যে 15 দাগের যে 16 দাগের যে 15 দাগের যে গাণিতিক সমস্যা আছে সেটি আলোচনা করছি। তো 15 দাগের সমস্যা দেখো, তোমাদের বলা আছে কি, যে একটি লম্ববৃত্তাকার চোঙে, আমাদের বলা আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ওর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। উচ্চতা কি বলা আছে, ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, ঠিক আছে। তাহলে আমি ধরি চোঙের আমরা ধরে নেবো হচ্ছে চোঙের হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। উচ্চতা চোঙের ব্যাসার্ধের দ্বিগুণ বলছে, তো ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। আচ্ছা, এগুলো সব তোমরা অঙ্কটা করলে বুঝতে পারবে যে ঘন ডেসিমি দেওয়া আছে, তো আমি ডেসিমি, আয়তন এককটা এখানে ঘন ডেসিমি দেওয়া আছে। তাহলে এবার লিখবো উচ্চতা। তাহলে উচ্চতা দেখো, উচ্চতা h ইকুয়াল টু, তাহলে কি হবে, উচ্চতা বলা আছে যে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে।
তাহলে এখানে হবে 2r ডেসিমি, অর্থাৎ উচ্চতাটা কি হয়ে যাবে 2r ডেসিমি। এবার হচ্ছে উচ্চতা যদি 6 গুণ হতো তো সে পরের কথা, তাহলে আয়তনটাকে বার করে নিই। তাহলে এর আয়তন প্রথম ক্ষেত্রে, তাহলে 1 মো ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আয়তন হচ্ছে, তাহলে সূত্র কি পাই আর আর স্কোয়ার এইচ, তাহলে এর আর মানে আর স্কোয়ার, আর এর উচ্চতা মানে কি, উচ্চতা মানে এখন হচ্ছে 2r। দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ তো ফর্মুলা, পাই এর ব্যাসার্ধ মানে আর স্কোয়ার, আর এখন এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 2r, ঠিক আছে। তো আমরা এইচ লিখলেও অসুবিধা নেই, এইচ লিখলে আমরা বসিয়ে দিতে পারি। এইচ তার মানে হচ্ছে পাই, আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো পাই আর স্কোয়ার, আর এইচ মানে এখানে কত বসিয়ে 2r। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল কত, পাই 2 পাই আর কিউ, আর কিউ 2 এই 2 পাই হইল, আর কিউ ঘন ডেসিমি, এটাই হচ্ছে ভলিউম বা আয়তন। এবার বলা হচ্ছে কি, যদি উচ্চতা 6 গুণ হতো, আচ্ছা এই অঙ্কটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে, সেটা ভিভিআই লিখেছি, ঠিক আছে। তো যদি উচ্চতা কি বলা আছে এখানে 6 গুণ হতো, তাহলে আমি লিখবো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের উচ্চতা আমাদের h1 যদি বলি, তাহলে উচ্চতা h1 ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা h1 ইকুয়াল টু ব্যাসার্ধের 6 গুণ মানে 6r। কারণ বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে চৌকির আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো, সেটা তো পরের কথা। তো এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আয়তনটা বার করবে, তাহলে আয়তনটা কি হবে, ফর্মুলা আমাদের একই হলো পাই আর মানে আর এখানে ব্যাসার্ধ আর স্কোয়ার, আর এখানে হবে h1, তো h1 এর মানটা বসিয়ে দেবো, পাই আর স্কোয়ার, আর h1 এর জায়গায় কি বসিয়ে দেবো 6r, তার মানে এটা আসছে 6 পাই আমাদের চলে গেল আর কিউব ঘন ডেসিমি। তো এই দ্বিতীয় ক্ষেত্রে ওরা বলছে যে এই যে ভলিউম বা আয়তনটা সেটা 539 ঘন ডেসিমি আগেকার আয়তন থেকে বেশি। তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখবো, আমাদের এখনকার যে আয়তন সেটা হচ্ছে 6 পাই আর কিউ, তো আগেকার আয়তন মানে হচ্ছে 2 পাই আর কিউ, এদের মধ্যে তফাৎ হবে 539, অর্থাৎ 539 ঘন ডেসিমি। তো এইখান থেকে জাস্ট আমাদের আর এর মানটা বাদ করতে হবে। তো আমরা যদি এটা বাদ দিই, দেখো 6টা পাই আর কিউ আর 2টো পাই আর কিউ, তাহলে চলে গেল 4 পাই আর কিউ সমান হচ্ছে 539। জাস্ট আমরা এখানে 4 পাইয়ের মান 22 বাই কত বসে দেবো 7, আর কিউটা রেখে দেবো, আর এটা হচ্ছে 539। তো এখান থেকে আমরা আর কিউ ইকুয়াল টু পেয়ে যাবো 539, 7টা উপরে যাবে, আর 4 ইন্টু 22টা কোথায় আসবে, নিচে আসবে, ঠিক আছে। তো জাস্ট এটাকে আমরা কাটাকাটি করবো, যতটুকু কাটাকাটি আমাদের করা যায় সেটা দিয়ে আমরা করবো। তো আমরা এটাকে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি, দেখো 4 11 44, 44 আর কত 53, 44 আর হচ্ছে 6 3 9 9 দিয়ে, তাহলে 9 11 99, তাহলে এটা চলে এলো। তাহলে এখানে দেখো আমাদের আর কিউ, আর এখানে দেখো 49 মানে তোমরা তো জানো যে 7 7 49 মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর এখানে আমাদের 4টাকে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ আমরা লিখবো আর কিউ ইকুয়াল টু, এদিকটা লিখবো 7 বাই 2 তার হোল কিউ। তো দুপাশ থেকে যদি কিউ গুলো তুলে দিই তোমরা দেখতেই পাচ্ছ যে আর ইকুয়াল টু আমরা কত লিখবো 7 বাই 2, অর্থাৎ আর এর মান আমাদের কত চলে এলো 7 বাই 2। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে এখানে বলা আছে যে চোঙটির উচ্চতা, তাহলে প্রথম ক্ষেত্রে চোঙটার যে উচ্চতা ছিল সেটা কি ছিল 2r, তাহলে লিখবে সুতরাং চোঙটির উচ্চতা হবে, চোঙটির উচ্চতা সমান কত হবে, তাহলে 2 উচ্চতা h ইকুয়াল টু কি ছিল 2r ছিল, এই যে h ইকুয়াল টু কি ছিল 2r, তাহলে 2 ইন্টু r এর মান কত 7 বাই 2, এটা কাটাকাটি করলে তাহলে 7 ডেসিমি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে এক্ষেত্রে চোঙটার উচ্চতা আমাদের কত হবে 7 ডেসিমি হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট আমরা এখানে 16 দাগের যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমরা এখানে 16 দাগের যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের বইয়ে 16 দাগের যে গাণিতিক সমস্যা রয়েছে সেটি তোমরা একটু লক্ষ্য করো। তো এখানে বলা আছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিটার আগুন নেভাবে। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচা হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল রয়েছে।
তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা কাজ করব, যে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে এই যে পাইপগুলো যে ব্যবহার করছি, সেই পাইপ 3টে পাইপ আছে, এবং পাইপগুলো দিয়ে প্রতি মিনিটে কত জল যাচ্ছে সেটা কিন্তু আমরা পাইপের ভলিউম আয়তন থেকে বার করতে পারবো, এবং 40 মিনিটে কত জল যাবে সেটাই হচ্ছে আগুন নেভাতে যে জলটা ব্যবহার হবে তার পরিমাণ। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে জলের পরিমাণটা লিটারে বের হবে, সেই জন্য আমরা সব এককগুলোকে ডেসিমিটার নিয়ে যাবো, ফলে আয়তনটা আমাদের ঘন ডেসিমিটারে আসবে। আর 1 ঘন ডেসিমি মানে কি 1 লিটার, সুতরাং অসুবিধা হবে। সুতরাং আমরা এখানে প্রত্যেকটা একককে ডেসিমিটারে নিয়ে যাবো। তো এখানে দেখো, তো প্রতিটি পাইপের ব্যাস কত দেওয়া আছে, তো আমরা লিখে ফেলছি প্রতিটি পাইপের ব্যাস। তো সেই ব্যাস এখানে দেওয়া আছে, দেখো 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, তাহলে 2 সেমি। আমি ব্যাসার্ধ বার করে নিয়ে গিয়ে তারপরে আমি ডেসিমিটারে নিয়ে যাবো। তো ব্যাসার্ধ 2/2 দ্যাট ইজ 1 সেমি। তো এই 1 সেন্টিমিটারকে ডেসিমিটারে নিয়ে গেলে তাহলে 1/10 ডেসিমি, তার মানে আমাদের হয়ে যাবে হচ্ছে 0.1 ডেসিমি। অর্থাৎ প্রত্যেকটা পাইপের মুখের ব্যাসার্ধটা হয়ে যাবে 0.1 ডেসিমি। তো এবার পাইপ দিয়ে মিনিটে 420 মিটার জল পড়ছে। মানে এই যদি পাইপ হয়, জাস্ট আমি এইভাবে দেখাচ্ছি। তো এখানে 1 মিনিটে যে এই মুখের ব্যাসটা আমাদের ব্যাসার্ধটা আমি বার করে নিয়েছি, সেই ব্যাসার্ধটা আমরা বার করেছি কতটা না, আমরা এখান থেকে এই যে লেন্থটা এটা বার করেছি হচ্ছে 0.1 ডেসিমিটার। এটা কিন্তু আমরা অলরেডি বার করে দিচ্ছি। এখন আমাদের আরো যে বিষয়টা আসছে এখানের মধ্যে, তো সেটা আমি একটু এই ছবির মধ্যে দেখিয়ে দিচ্ছি। যে এখানে আর একটা বিষয় আছে, সেটা কি না, এর মধ্য দিয়ে প্রতি মিনিটে যে জলটা বেরোচ্ছে, তার মানে জলের যে লেন্থটা পাস প্রতি মিনিটে সেটা হচ্ছে 420, কত দেওয়া আছে 400, প্রতি মিনিটে এখানে আমাদের এখান থেকে 420 মিটার, তাহলে এটা 20 মিটার। তো লেন্থটা তাহলে কত 420। তো এটা যদি ডেসিমিটারে নিয়ে যায়, মিটারের পরে ডেসিমিটার আছে, তাহলে 4200 কি হয়ে যাবে ডেসিমি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে প্রতি মিনিটে পাইপ দিয়ে নির্গত জলের দৈর্ঘ্য, পাইপ দিয়ে নির্গত জলের দৈর্ঘ্য কত দেওয়া আছে, মানে যে দৈর্ঘ্যের জল এখান থেকে বের হচ্ছে সেটা হচ্ছে 420, কি দেওয়া আছে 420 মিটার। তো এটাকে ডেসিমিটারে নিয়ে গেলে 4200 মানে 4200 ডেসিমিটার। তাহলে প্রতি মিনিটে পাইপ দিয়ে নির্গত জলের আয়তন আমি বার করতে পারি। ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে পাইপ দিয়ে নির্গত জলের আয়তন, জলের কি লিখবো আয়তন। সেই আয়তন, যেহেতু এটা পাইপগুলো দেখি মনে হচ্ছে যে এগুলো চমাক কেজি পাইপ, আয়তন সূত্র পাই আর স্কোয়ার। তো আর মানে এর হচ্ছে 0.1 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 4200। তো এটাই হচ্ছে প্রতি মিনিটে পাইপ দিয়ে নির্গত জলের আয়তন। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, পাই মানে 22/7, এটা 0.1 ইন্টু 0.1, আর হচ্ছে আমাদের এখানে 4000 কত আছে 200। তো আমরা জাস্ট এইগুলোকে তুলে দেবো, দিলে এখানে আমাদের চলে আসবে কত 100 চলে আসবে। তবে এখানে কত চলে এলো 100 চলে এলো। তো এবার আমরা এইখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করতে পারি, এবং 7 দিয়ে কাটলে 6 7 কত চলে আসবে 42। তো এবার এটাকে আমরা 6 দিয়ে জাস্ট গুণ করে নেবো। 6 গুণে 12 2, 6 গুণে 12 একে 13। দেখো 132 কি চলে এলো ঘন ডেসিমি। ঠিক আছে, এটা তো প্রতি মিনিটে পাইপ দিয়ে নির্গত চলে যায়। তাহলে 40 মিনিটে একটি পাইপ দিয়ে নির্গত জলের আয়তন, কারণ টোটাল যে আগুনটা নেভানোর সময় লেগেছে সেটা 40 মিনিট। 40 মিনিটে একটি পাইপ দিয়ে নির্গত জলের আয়তন, সেটা কি হবে না, আমাদের 40 মিনিটে বার করতে গেলে তাহলে আমাদের যেটা করতে হবে না, এই যে 1 মিনিটে যেটা বেরিয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে 132 ইন্টু 40। তো এটাকে 40 দিয়ে গুণ করা মানে শূন্য। দেখো এখানে কত আসছে শূন্য, আর এখানে 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে আমাদের চলে এলো 8। ঠিক আছে, আর 4 তার 52 বসে যাবে। দেখো 0, 4 দুগুণে 8 আর 4 তার 52, তাহলে এত ঘন, এটাকে লাইন টেনে দিচ্ছি, ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার জল প্রত্যেক 40 মিনিটে একটি পাইপ দিয়ে নিতে হবে। তাহলে 3টি, সুতরাং
3টি পাইপ দিয়ে 40 মিনিটে নির্গত জলের আয়তন, 40 মিনিটে নির্গত জলের আয়তন। এই জলটাই কিন্তু আমাদের আগুন নেভানোর কাজে ব্যবহার হচ্ছে। তাহলে জলের আয়তনটা 40, 3টে পাইপ দিয়ে মানে একে 3 দিয়ে গুণ হবে, তাহলে 5280 × 3, তার মানে আমাদের চলে আসছে কি 0, 3 আসছে 24 4, আর 3 দুগুণে হচ্ছে 3 আসছে 24 4, 3 দুগুণে 6 7 8, আর হচ্ছে 3 5 15, অর্থাৎ 15,840 ঘন ডেসিমিল। তোমরা জানো যে এটাই কিন্তু লিটারে চলে আসবে, তাহলে 15,840 লিটার। তার মানে আগুন নেভানোর কাজে জল ব্যবহার করা হয়েছে কত? 15,840। তাহলে আগুন নেভাতে, সুতরাং আগুন নেভাতে জল ব্যবহার হয়, নেভাতে জল ব্যবহৃত হয় কত লিটার? তাহলে যে লিটারটা বেরিয়েছে 15,840 লিটার, এই পরিমাণ জল আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যে ট্যাঙ্কে তাহলে আর কত জল পড়ে থাকে? তাহলে আগে আমাকে দেখতে হবে ট্যাঙ্কে কত জল ধরে, মানে ট্যাঙ্কের আয়তনটা আমাকে বার করতে হবে। তো আমাদের এখানে দেখো ট্যাঙ্কের আমাদের দেওয়া আছে ব্যাস, তাহলে আমি লিখে নিচ্ছি ট্যাঙ্কির ব্যাস দেওয়া আছে। তো ব্যাস কত দেওয়া আছে দেখো, ট্যাঙ্কির ব্যাস আমাদের এখানে দেওয়া আছে 2.8 মিটার। তো আমরা উচিত এগুলোকে সব ডেসিমিটারে নিয়ে যান, তো একে ডেসিমিটার নিয়ে আমরা 10 দিয়ে গুণ, তার মানে কি হয়ে যাবে 28 ডেসিমিটার। ঠিক আছে, এটা ব্যাস দেওয়া আছে। তো 28 ডেসিমিটার এর ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ হয়ে যাবে 28/2, দ্যাট ইজ 14 কি হয়ে যাবে ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর ট্যাঙ্কের উচ্চতাও দেওয়া আছে, দৈর্ঘ্যটা 6 মিটার দেওয়া আছে। ট্যাঙ্কের উচ্চতা, তাহলে উচ্চতাটা আমরা লিখে নেবো। তাহলে উচ্চতা কত আছে, উচ্চতা সমান হচ্ছে 6 মিটার। তো আমরা এগুলোকে ডেসিমিটার নিয়ে যাবো। 6 মিটার মানে হচ্ছে 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কে জলের আয়তন, মানে ট্যাঙ্কে মোট যে জল ধরে সেটাই হচ্ছে আয়তন। তাহলে আমি লিখবো ট্যাঙ্কে মোট জলের আয়তন, ট্যাঙ্কে মোট জলের আয়তনটা বার করবো। জলের আয়তন কিভাবে বেরোবে না, আমরা যে ফর্মুলা আছে সেখানে বসিয়ে দেবো। তো ফর্মুলাটা আমাদের হচ্ছে কি পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে একবারে বসিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে 14 স্কোয়ার, এখানে আর মানে কত 14 স্কোয়ার, এইচ মানে কত 60। ঠিক আছে, পাই 14 স্কোয়ার × 60। তো এরপরে আমরা এই জায়গাটায় চলে যাচ্ছি, যে কোনো আমাদের জায়গা আছে সেগুলো আমরা ইউজ করবো। তো পায়ের মান হচ্ছে আমাদের এখানে 22/7। ঠিক আছে, তো 14টা আমাদের এখানে দুবার আসবে, তাহলে 14 × 14। ঠিক আছে, আর এখানে হচ্ছে 60, তাহলে এখানে আমরা 60 লিখব। তো এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, 7 দুগুণে কত আসবে 14, অর্থাৎ এখানে আমাদের একটা 2 চলে আসবে, 7 দুগুণে 14 চলে আসবে। ঠিক আছে, তো এরপরে আমরা এগুলো গুণ করে দেবো। তারপর আমাদের এখানে কি আসছে, 22 দুগুণে আসছে 44, আর এখানে 22 দুগুণে 44, আর এখানে 14 × 60। তো 0 6 14 কত আছে, 6 14 হচ্ছে 84, 0 6 14 84, এই যে 14 6 14 84, আর এটা 22 দুগুণে 44, তাহলে এইটাকে আমাদের 44 দিয়ে গুণ করতে হবে। 0 4 4 16 6, 4 আসছে 32, আর একে 33। আরেকবার দেখে নাও, 0 4 4 16 6, 4 আসছে 32, একে 33, তাহলে 3360। তাহলে এখানেও আমাদের কত হবে 3360। তাহলে আমাদের কত আসছে দেখো 3360, তাহলে 0 আমাদের এখানে চলে আসছে কত 0। আচ্ছা 6টা বসিয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো 6 1 3 আমাদের চলে আসবে 9, ঠিক আছে 6 1 3 9। আচ্ছা তারপরে চলে আসবে হচ্ছে 3 আর 3 6, এটা চলে এলো, আর এটা হচ্ছে 3, তার মানে আমাদের চলে গেল হচ্ছে এইটা। তোমরা আবার দেখে নাও, 0 6 বসলো, আর 3 আর 6 3 কত আসছে 9, 3 আর 3 আসছে 6, আর এখানে 3টা বসে গেল, অর্থাৎ 36,960 ঘন কি হলো ঘন ডেসিমিল। আর এটা মানে হচ্ছে লিটার। তাহলে ট্যাঙ্কে মোট জলের আয়তন হচ্ছে, তাহলে আমরা কি লিখবো 36,960 কি লিখবো লিটার। এত পরিমাণ জল কিন্তু ট্যাঙ্কে কি থাকবে মোট ধরবে। তাহলে এবার জল তাহলে পড়ে থাকবে কত, আগুন নেভানোর ফলে যে জল ব্যবহার হয়েছে তাহলে ট্যাঙ্কে জল থাকবে কত, ট্যাঙ্কের টোটাল যে জলের আয়তন তার থেকে আমরা এই ব্যবহৃত জলের আয়তনটা কি করবো বিয়োগ করবো। যদি বলি যে ট্যাঙ্কে
ট্যাঙ্কে জল থাকবে, জল থাকবে, সেটা কিভাবে বার করব না, সেটা আমাদের হবে এই যে 36,960 বিয়োগ, এই 36,960 বিয়োগ 15,840, 15,840। তো তোমরা বাদ দিয়ে দেবে এটা 36,960, 15,840। তো আমাদের বাদ দিয়ে দেবে 0 0 0 আসে, 4 আর করে দাও 6 মানে 2 আসে, আচ্ছা 8 আর করে দাও 9 মানে 1 আসে, আচ্ছা 8 আর করে দাও 9 1 আসে, 5 আর করে দাও 6 তার মানে সেটাও কত আসে 1 আসে, আচ্ছা 5 আর করে দাও 6 1 আসে, আর 1 আর করে দাও 3 2 আসে, তার মানে কত চলে এলো 21,120 লিটার। এটাই কিন্তু চলে এলো আমাদের এখানে 21,120 লিটার। তো আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আগুন নেভানো হয়, 15,840 লিটার জল ব্যবহার করার পর ট্যাঙ্কে কিন্তু জল থাকবে কত 21,120 লিটার জল ট্যাঙ্কে পড়ে থাকে। তো এই ছিল তোমাদের 16 দাগের যে গাণিতিক সমস্যাটা। এরপরে আমি তোমাদের 17 দাগের যে গাণিতিক সমস্যা রয়েছে সেটি আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা তোমাদের বইয়ে 17 দাগের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করবো। 17 দাগের প্রশ্নটা তোমরা দেখো, 17.5 সেমি ব্যাসে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন রেশমি মশলা লাগবে। তো এখানে দেখো যে আমরা যদি একটা পিলারের কথা ভাবি, তো এই পিলারটা যখন প্লাস্টার করা হয় তো পিলারের গাটা কিন্তু প্লাস্টার করা হয়, অর্থাৎ আমাদের এই পিলারটা ধরো যদি এই পরিমাণ জায়গা প্লাস্টার করা হয় তাহলে পিলারের একটা নিজস্ব ব্যাস থাকবে, আর প্লাস্টারটা যত পুরু হবে সেই নিয়ে কিন্তু একটা ব্যাসার্ধ থাকবে। তো এই যে ব্যাসার্ধ, অর্থাৎ যদি আমি এটা সেন্টার দিয়ে একটা লাইন টানি, এটাকে বলে অন্তঃব্যাসার্ধ, এটা R2, আর বহিঃ ব্যাসার্ধটাকে আমরা কি বলবো, এটাকে বলবো R1। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এখানে আমরা যে পিলারগুলো দেওয়া আছে দেখো, আমি প্রতিটি পিলারের ব্যাস বলছি বা একটি পিলারের বলছি, কি লিখবো ব্যাস। তো একটি পিলারের ব্যাস কত দেওয়া আছে দেখো। আচ্ছা, তোমাদের এখানে দেখবে যে এইগুলো ডেসিমিটারের উত্তর চেয়েছে, তাহলে আমরা সব ডেসিমিটার নিয়ে যাবো। তাহলে ব্যাস দেওয়া আছে 17.5 সেমি। তো আগে এখান থেকে আমি ব্যাসার্ধটা বার করে নিই, তাহলে আমরা কি লিখবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 17.5/2, 17.5/2, তার মানে আমাদের এটা আসবে কত 8 দুগুণে 16। আচ্ছা, দশমিকটা বসে যাবে, 8 দুগুণে 16 আসছে, ঠিক আছে, 8 দুগুণে 16 এলো, দশমিক আমাদের এখানে বসে যাবে। আর দেখো এখানে আসছে কত 15, তাহলে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে এত সেমি। তো এটাকে আমি যদি ডেসিমিটার নিয়ে যাই তাহলে আমাদের আরো দশমিক একবার এগিয়ে আসবে, 8.75/10 ডেসিমি। তার মানে আমাদের আসবে এটা হচ্ছে 0.875 কি চলে আসবে ডেসিমি। তাহলে এত ডেসিমি চলে আসবে কি এর আমাদের এই যে পিলারগুলোর ব্যাসার্ধটা চলে আসবে 0.875 ডেসিমি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কতটা পুরু করা হয়েছে, তোমরা একটু দেখো যে এখানে প্লাস্টারের ফলে এটা পুরু করা হয়েছে 3.5 সেমি পুরু প্লাস্টার হয়েছে। তাহলে এর বহিঃ ব্যাসার্ধটা কত হবে, বহিঃ ব্যাসার্ধ দেখো আমাদের এখানে সেমিতে যেটা করেছিলাম তো সেটা ছিল আমাদের কত, অন্তঃব্যাসার্ধটা যদি ভেতরে ব্যাসার্ধ এটা তাহলে এটা অ্যাকচুয়ালি অন্ত হয়ে যাবে ভিতরে, ঠিক আছে। এবার প্লাস্টার সহ বহিঃ ব্যাসার্ধ, আমি এখানে প্লাস্টার সহ লিখেছি, প্লাস্টার সহ বহিঃ ব্যাসার্ধ সেটা কত হবে না, এই যে ভিতরের যে ব্যাসার্ধ ছিল অর্থাৎ 8.75 এর সাথে যোগ হবে সেন্টিমিটারে, আমাদের যোগ হয়ে যাবে কত, আমাদের 8.75 এর সঙ্গে এটা যেহেতু 3.5 সেন্টিমিটার করা হয়েছে এটা 3.5 সেন্টিমিটার। তো এবার তোমরা এটাকে অ্যাড করে দেবে, দেখো কত আসবে। এটা অ্যাড করলে চলে আসবে হচ্ছে এই 5টা এখানে বসে যাবে, এই 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 5টা বসে গেল, এটা হলো 7 আর 5 12, কত আসবে 2, এই যে 7 এটা 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 বসে গেল, এটা হলো 7 আর 5 12 2, 8 আর 3 11 একে 12, ঠিক আছে। দশমিকটা কভার হলো 12.25, 5টা বসে গেছে, 5 এর সাথে 12 2 আর 8 আর 3 11 কে 12, এত কি চলে গেল সেমি। তো এটাকে যদি ডেসিমিটারে নিয়ে যায় তাহলে 12
ডেসিমিটার নিয়ে গেলে দশমিকটা একবার এগিয়ে আসবে, তার মানে আমাদের চলে আসবে 1.225 ডেসিমিটার। বা প্লাসটার সহ যে বহিঃব্যাসার্ধ এটাও আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 1.225 ডেসিমিটার। তো এখন যখন প্লাস্টার করা হবে তখন তাহলে এই এই যে বক্রতল এটাই প্লাস্টার করা হবে। তাহলে একটি একটি পিলারের 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 ফাঁপা পিলার বা পিলারের জন্য মশলা লাগবে, যেটা বলবো পিলারের জন্য মশলা লাগবে। তো এখন সেটার জন্য আমাদের এই জায়গার এই এই যে ফাঁপা চোঙে আমাদের কি বার করতে হবে, এই জায়গাটার আয়তনটা বার করতে হবে, এই ভলিউমটার আয়তনটা আমাদের বার করতে হবে। তো আমাদের সেই জন্য আমরা করবো কি, একটি পিলারের জন্য মশলা মশলা লাগবে, সেটা আমরা কিভাবে বার করবো না, আমরা যেটা করবো যে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু কি করবো ইন্টু এইচ। ঠিক আছে, তো এইচ এখানে আমাদের পিলারের উচ্চতাটা দেয়া আছে, তো আমি সেটা এখানে লিখে দিচ্ছি যে পিলারের উচ্চতা তোমাদের এখানে দেয়া আছে। দেখো যে এখানে বলা আছে যে প্রতিটি পিলার 3 মিটার লম্বা, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যে পিলারের পিলারের উচ্চতা। ঠিক আছে, এখানটা জাস্ট এইখানটা লিখে নিচ্ছি, পিলারের পিলারের উচ্চতাগুলো দেয়া আছে। পিলারের পিলারের উচ্চতা দেয়া আছে কত, 3 মিটার দেয়া আছে। 3 মিটার মানে হচ্ছে 30 ডেসিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 30 ডেসিমিটার। তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে পাই মানে হচ্ছে 22/7। আচ্ছা, এখানে দেখো r1, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। r1 মানে আমাদের এখানে যেটা বহিঃব্যাসার্ধ সেটা, তো সেটা আমাদের ডেসিমিটারে বেরিয়ে গেছে। এটাকে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, মানে বুঝতে তোমাদের অসুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট তোমরা যা খুশি ইউজ করতে পারো। তাহলে আমাদের এখানে আসছে 1.225 তার হোল স্কোয়ার, আর r2 মানে ভেতরের দিকে যেটা ছিল এটা হচ্ছে 0.875 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে এখানে কত, 30। এইচ মানে চলে গেল 30 ডেসিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 22/7। আচ্ছা, এটা আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা এসে গেছে। তাহলে আমরা এখানে লিখবো 1.225 প্লাস হচ্ছে আমাদের 0.875, আরেকবার লিখবো আমরা 1.225 মাইনাস 0.875 এটা ক্লোজ হয়ে গেল, আর বাইরে আমাদের রয়েছে 30 বা 30। তো এখানে চলে গেল 22/7। আচ্ছা, এটা যোগ করলে কত আসবে দেখো, এটা যোগ করলে দেখো 5 আর 5 10 0 0 8 আর এখানে 5 আর 5 10 0 7 আর 2 9 9 9 আর 10 আছে, এখানে করে দিচ্ছি 5 আর 10 0 7 আর 2 আমাদের 9 আর 10 0 হাতে 1 রয়েছে। তাহলে 8 আর 2 10 একে 11 1 চলে এলো, আর 1 আর 1 কত আসছে 2। ঠিক আছে, 11 1 আর হচ্ছে 1 আর 1 2। তাহলে আমাদের এখানে পয়েন্ট হচ্ছে এইখানে, তো এই দশমিকগুলো তোমরা চাইলে কেটে দিতে পারো, 2.1 চলে এলো। আচ্ছা, এখানে দেখো এই জায়গাটায় তোমাদের এখানে আসছে কত, বিয়োগ করলে এটা বিয়োগ করলে 1.225 এর থেকে বিয়োগ হবে আমাদের 0.875। তো এটা 0 7 করে দেওয়া হচ্ছে 12, 5 দাও 12। আচ্ছা, এখানে দেখো 8 আর 9 করে দাও 12, 10 11 12, 3 দাও 12। ঠিক আছে, আর এটা আমাদের মিলে যাবে, অর্থাৎ 0.35। তাহলে এটা আমরা 0.35 লিখে দেবো, তাহলে ইন্টু 0.350 এসছে। তো চাইলে তোমরা এগুলোকে শূন্যগুলো রাখতেও পারো বা নাও রাখতে পারো, তো আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো আর এখানটায় আমাদের আছে কত, 30। তো 30 রেখে দিলাম। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু একটি পিলারের জন্য যে মশলাটা লাগবে সেটা কিন্তু আমরা বার করতে পারবো। তো আমরা জাস্ট এই দশমিকগুলো তুলে দিচ্ছি, দিলে আমাদের এখানে যতগুলো শূন্য হবে আমরা করে দিতে হবে। 1 2 3 একবার 2 বার 3 বার, এর জন্য 3টে শূন্য হবে, আর এর জন্য 3টে শূন্য হবে, 1 2 3। ঠিক আছে, 3টে করে শূন্য হয়ে গেল, তো 2টো শূন্য আমাদের এমনি এখানে কি হবে, কেটে যাচ্ছে। এখানেও দেখো আমাদের একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এই যে একটা শূন্য কেটে গেল, আর এখানে 2টো শূন্য কেটে গেল। তো এরপরে আমরা যে কাজটা করব, যে এখানে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তো আমাদের এখানে 100 থাকলো, অসুবিধা নেই। এবার যেটুকুন কাটাকাটি করা যাবে, তো আমরা 7 দিয়ে কেটে দিচ্ছি, 3 7 কত চলবে 21, 3 7 আমাদের 21 চলবে। এবার আমাদের এখানে যা যা সংখ্যাগুলো রয়েছে, দেখো কি কি সংখ্যা রয়েছে। আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা সেগুলো গুণ করে নেবো। তো আমাদের এখানে রয়েছে এখানে রয়েছে 22 রয়েছে, এখানে রয়েছে 3 রয়েছে, 3 7 21, 35 রয়েছে, 3 রয়েছে।
তাহলে 22, 35 আর এখানে আমাদের 3 তারিখে কত চলে এসছে, 9 চলে এসছে। তাহলে এখানে আমরা একটা কাজ করছি, তো 3/22 কত আসছে 66, আর এখানে 35কে আমরা যদি 3 দিয়ে গুণ করি দেখো, তাহলে আমাদের আসবে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15 5, আর 3 3 9 একে 10, 3 5 15 5 আর 3 3 9 একে 10, তাহলে 105 আসবে। আর এইটা আমাদের 3/22 কত হলো 66। এবার এটাকে গুণ করে নেওয়া জাস্ট, 5 6 30 শূন্য, 3টা বসে গেল, আর 6 একে 6, ঠিক আছে। আর এইটা আমাদের আসবে একই জিনিস, তাহলে এটা আসবে 6 3 0, তার মানে 0 3 6 3 কত আসবে 9, আর এটা হচ্ছে 6, 0 3 6 3 9 আর হচ্ছে 6, তাহলে 6 9 3 0, 6 9 3 0, আর নিচে আমাদের কত আছে 100 আছে, তাহলে এখানে 100 হবে। তাহলে আমাদের 6 9 3 0 বা 100, এই 0 কেটে গেল, তার মানে আসবে 69.3 ঘন ডেসিমেল। তাহলে একটি পিলারকে প্লাস্টার করতে আমাদের কিন্তু 69.3 ঘন ডেসিমেল মশলা। তো এরকম পিলার আমাদের রয়েছে কটা, এরকম দেখো 4টি লম্ববৃত্তাকার পিলার রয়েছে। তাহলে আমি লিখবো যে 4টি পিলারের জন্য মশলা লাগবে। তাহলে আমাদের এখানে যেটা বেরিয়েছে অর্থাৎ 69.3 × 4 গুণ করে দেবো, 3 4 12 2, আচ্ছা 4 9 36, 36 একে 37 7, দশমিকটা বসে যাবে এখানে, আর 4 6 24 25 26 27, আর 3 4 12 2, আর 4 9 36 36 37 7, 4 6 24 25 26 27, তাহলে এত ঘন ডেসিমেল। অর্থাৎ 4টি পিলারকে আমরা এখন প্লাস্টার করবো 277.2 ঘন ডেসিমেল মশলা। এবার বলছে যদি প্লাস্টার করতে 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয়, তাতে কত ঘন ডেসিমেল সিমেন্টের প্রয়োজন হবে। তো বালি সিমেন্ট 4:1 অনুপাতে মেশাচ্ছে, তাহলে আমি লিখবো যে 4:1 অনুপাতে 277, মশলা কত লাগছে 277.2 ঘন ডেসিমেল মশলার জন্য, ঘন ডেসিমেল মশলার জন্য এটা কি লাগবে, সিমেন্ট লাগবে, সিমেন্ট প্রয়োজন বা লাগবে, যাই বলি না কেন সেটা কি হবে, সেটা আমাদের যেহেতু এটা 4:1 অনুপাতে ভাগ করা হচ্ছে এবং এতে 1 মানে সিমেন্টের পরিমাণ হচ্ছে 1, তো সেই জন্য আমাদের এটা হবে 277 পয়েন্ট কত আসছে 2 ইন্টু, এইটা আমরা লিখবো হচ্ছে 1/4, আর একটা কথা আসছে এটা 4/5, ঠিক আছে, 4 আর 5 চলে আসছে, এটা 1 4 আর 5 চলে আসছে। তো এটাকে আমরা 5 দিয়ে জাস্ট ভাগ করে লিখে দেবো, তাহলে আমাদের আসবে কত 27 আসছে। তাহলে আমাদের 5 5 25 26 27, তাহলে হচ্ছে 5 5 কত আসবে 25, আচ্ছা পয়েন্টটা বসে গেল 26 27, এটা হচ্ছে 4 5 20, আচ্ছা তারপরে আসছে আমাদের 4 5 20, এত ঘন ডেসিমেল। অর্থাৎ এই মশলাটা 277.2 ঘন ডেসিমেল মশলা তৈরি করার জন্য আমাদের সিমেন্ট 4:1 অনুপাতে নেওয়া হলে, তো আমাদের সিমেন্টের ভাগটা হবে 1/5, এবং সেটা করলে 55.44 ঘন ডেসিমেল বা 4 ঘন ডেসিমেল আমাদের কিন্তু সিমেন্ট লাগবে। তো আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা বুঝতে পারলে, এটা একটা উত্তর আসবে এবং এটা একটা উত্তর আসবে। নেক্সট আমরা এখানে 18 দাগের যে গাণিতিক সমস্যাটা রয়েছে সেটি আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা এখানে 18 দাগের যে গাণিতিক সমস্যা রয়েছে সেটি আলোচনা করব। তো তোমাদের বইয়ে দেখো 18 দাগের যে কোশ্চেনটি রয়েছে সেটি এরকম বলা আছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাস 16 সেমি, অন্তঃব্যাস 12 সেমি, চোঙটি উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ও 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি রিয়ের চোঙ তৈরি করা যায়। তা ফাঁপা চোঙের আমাদের ভলিউমটা বার করতে হবে। তো এইগুলো সব ব্যাসে দেওয়া আছে, দেখো ফাঁপা চোঙের বহিঃব্যাস, আমি লিখছি ফাঁপা চোঙের বহিঃব্যাস। তো বহিঃব্যাসটা কত দেওয়া আছে দেখো, ফাঁপা চোঙের বহিঃব্যাস দেওয়া আছে আমাদের এখানে অঙ্কের ক্ষেত্রে 16 সেমি, তাহলে 16 সেমি। তো আমরা এখান থেকে বহিঃব্যাসার্ধটা বার করে নেবো। বহিঃব্যাসার্ধ এটা হচ্ছে 16/2, দ্যাট ইজ হচ্ছে 8 সেমি। তাহলে ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার ফাঁপা চোঙের অন্তঃব্যাস, তাহলে অন্তঃব্যাস কত দেওয়া আছে দেখো, তো অন্তঃব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে 12 সেমি,
তাহলে অন্তঃব্যাসার্ধ বার করে নেবো। তাহলে অন্তঃব্যাসার্ধ আমাদের কত হবে, 12/2, দ্যাট ইজ 6 সেমি। তাহলে এবার ফাঁপা চোঙের উচ্চতাও দেওয়া আছে, দেখো উচ্চতা কত দেওয়া আছে, 36 সেমি। তাহলে আমরা লিখে নেবো যে উচ্চতা, এর উচ্চতা দেওয়া আছে কত, 36 সেমি। তাহলে আমরা এটা ঘুমিয়ে দেবো 36 সেমি। তাহলে এবার ফাঁপা চোঙের আমরা ভলিউম বার করবো। তাহলে ফাঁপা চোঙের কি বার করবো, আয়তন। তাহলে ফাঁপা চোঙের আয়তনের ক্ষেত্রে আমরা যেটা করবো, পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এইচ। তো এখানে r1 মানে হচ্ছে আমাদের 8, r2 মানে কত, ব্যাস এটা 6 স্কোয়ার ইন্টু এইচ, মানে এখানে হচ্ছে 36। তাহলে আমাদের চলে এলো এত ঘন ডেসিমিল। তো এটাকে আমরা চাইলে একটু হিসেব করে নিতে পারি, ঘন সেমি, সরি এগুলো সব সেমিতে আছে, তাহলে এত ঘন সেমি। তো আমরা এখানটা হিসেব করে দিচ্ছি, পাই এগিয়ে দিচ্ছি, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36 ইন্টু 36। তো জায়গাটা কত আসবে দেখো, তো 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, ঠিক আছে। আচ্ছা এখানে বাদ দিলে কত আসছে, পাই 6 গেল 14, 8 দাও 14, 6 গেল 14, 8 দাও 14, 3 আর 1 4 গেল 6, 2 দাও 6, তাহলে এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে 36 ঘন সেমি। তো এইটাই আমাদের ফাঁপা চোঙের ভলিউম পেয়ে গেলাম। এখন এই ফাঁপা চোঙটা থেকেই কতগুলো ছোট ছোট চোঙ তৈরি করা আছে, সেই ছোট চোঙগুলো প্রতিটি ছোট চোঙ, মানে যেগুলো এ থেকে তৈরি করা আছে ছোট চোঙের, প্রতিটি ছোট চোঙের এখানে দেখো দেওয়া আছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তাহলে চোঙের ব্যাস কত দেওয়া আছে, 2 সেমি। তা তোমরা জানো যে এটা দিয়ে কিছু কাজ হবে না, সেই জন্য আমরা কি বার করে নেবো, ব্যাসার্ধ হচ্ছে 2/2, দ্যাট ইজ কত চলে আসবে, 1 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধ 1 সেমি হয়ে গেল। এবার এখানে উচ্চতা, দৈর্ঘ্য বা উচ্চতা এখানে একই, তাহলে আমরা এর দৈর্ঘ্য বা উচ্চতা যাই লিখি না কেন, সেই উচ্চতা দেওয়া আছে ছোট ছোট চোঙগুলোর ক্ষেত্রে 6 সেমি, তাহলে উচ্চতা দেওয়া আছে 6 সেমি। তাহলে প্রতিটি ছোট চোঙের আয়তন, প্রতিটি ছোট চোঙের কি বার করবো, আয়তন। আয়তন কি করে বেরোবে না, সূত্র ছিল পাই r স্কোয়ার, তো এর r মানে হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এইচ মানে কত, 6, এত ঘন সেমি। এবার যদি এক্সটা ছোট চোঙ তৈরি হয়, তাহলে এক্সটা ছোট চোঙের আয়তন কত হবে, এর সঙ্গে এক্স গুণ হবে। তাহলে যদি এক্সটি ছোট তৈরি হয়, তবে এক্সটি ছোট চোঙের আয়তন, কিবার করবো, চোঙের আয়তন, সেটা কিভাবে বেরোবে না, এক্স ইন্টু আমাদের যেটা রয়েছে, এক্স ইন্টু কি বেরোবে, এই যে যেটা বেরিয়েছে, পাই 1 স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 6। তো এইটা তাহলে এত কি আসছে, ঘন, আমাদের এই এককটা কি হবে, এত ঘন সেমি। তো এটাই হচ্ছে এর আয়তন বেরিয়ে যাবে। তো এখন এই আয়তনটা যেহেতু এই বড় চোঙটা থেকে তৈরি করা হয়েছে এই ছোট চোঙগুলো, তাহলে এই আয়তনের সঙ্গে এই আয়তনটা সমান হবে। তাহলে আমরা লিখবো শর্তানুযায়ী আমাদের যেটা বেরিয়েছে, এক্স ইন্টু 1 পাই ইন্টু 1 স্কোয়ার, ঠিক আছে, এক্স ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6 সমান আমাদের চলে আসছে কি, পাই আর স্কোয়ার 28, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ মানে কত, 36, এইচ মানে হচ্ছে 36 হয়ে গেল। তো দুপাশ থেকে আমরা পাই আর পাই ক্যান্সেল করে দেবো, 1 স্কোয়ার মানে একই হয়। তাহলে এক্স সমান আমাদের চলে যাবে 28 ইন্টু 36 বাই এদিক থেকে চলে আসবে কত, 6 দিয়ে গেলে 6 6 36। তো এখানে এক্স এর মান তাহলে কত আসবে, 6 48 হচ্ছে 8, আর 6 দুগুণে 12, 12 আর 4 16, অর্থাৎ 168। অর্থাৎ আমরা এই বড় ফাঁপা যে চোঙটা আছে তার থেকে কতগুলো ছোট চোঙ তৈরি করতে পারবো, 168। তা লিখবে 168টি চোঙ তৈরি হবে। তো এই ছিল আমাদের এই 18 দাগের যে গাণিতিক সমস্যা, তার উত্তর। তো আশা করি তোমরা এখানে এই চোঙ সংক্রান্ত বা লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত যে বড় কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা 3টে পৃথক ভিডিওতে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এই চোঙের যে 1 নম্বর এবং 2 নম্বর মানের কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করবো।